মানবিক, কিন্তু রাজনীতি কেন এত অমানবিক, কত দরদি তারা, অত অমানবিক। দেখেন, এই মে দিবসের মতো কোন মে দিবস এই মাটিতে, এই ভূমিতে কখনোই হয়নি। এতটা অসহায় মে দিবস, এতটা রক্তাক্ত মে দিবস। এই মে দিবস কাদের জন্য পীর ভাই? এই মে দিবস কি যারা করেছিল আমেরিকাতে, তাদের যারা ওখানে মারা গিয়েছিল তাদেরকে তো কেউ সম্বোধন করত, কেউ স্যার বলে, কেউ ম্যাডাম বলে। আমাদের যারা মারা গেছে তাদেরকে কেউ স্যার বলে সম্বোধন করে না, কেউ তাদেরকে ম্যাডাম বলে ডাকে না। তাদের কোনো পরিচয় কিন্তু নাই। আমরা তাদেরকে সংখ্যা দিয়ে পরিচয় করি, তাদেরকে চিনতে হয় অঙ্ক দিয়ে, যে কত শত, 400 না 200 না 500, শত দিয়ে তাদেরকে চিনতে হয়। আর তারা প্রতিনিয়ত আগুনে পুড়ে মরছে, স্প্র্যাকটাম থেকে শুরু করে আপনার তাজরিন থেকে শুরু করে, তারা ভবন ধসে মারা যাচ্ছে। যেরকম পিঁপড়া মারা যায়, যেরকম পোকা মারা যায়, মানুষ মারা যাচ্ছে। তালা মেরে ভিতরে রেখে আগুনে পুড়ে মারা হয়েছে। এভাবে যখন তারা মরে যাচ্ছে, যে দেখেন একটা পোকা পিঁপড়া যেভাবে মারা যাচ্ছে, এবং পিঁপড়াদেরকে আমরা সংখ্যা দিয়েই কিন্তু গুনি যে এতগুলা পোকা মারা গেছে। এবং তারা পিঁপড়া যেরকম প্রতিশোধের জন্য আক্রমণ করে, অন্তত একটা কামড় দেয়, এরা কিন্তু কামড়টা পর্যন্ত দেয় না, দিতে পারে না। এরা প্রতিবাদ করতে গেলে লাঠি পিটা হতে হয়। তারা প্রতিবাদ করেছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করা হবে। প্রতিবাদের ভাষাও তো শেষ হয়ে গেছে, আমাদের অশ্রুও তো শেষ হয়ে গেছে। যে কণ্ঠনালীতে প্রতিবাদ করব সেটাও কিন্তু শুকিয়ে গেছে। যখন অশ্রু শেষ হয়ে গেছে, কণ্ঠনালী শুকিয়ে গেছে, তখন প্রধানমন্ত্রী গেছেন তাদেরকে দেখতে, কারণ তখন তো তাদের ভাষা নেই প্রতিবাদের। আর যারা এখানে আছেন, দেখেন নিখোঁজের ব্যাপারটা, কেউ বলছে 1100 নিখোঁজ, কেউ বলছে 1300, যেটাই হোক না কেন, তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায়, লাশ বেরোচ্ছে, তাদেরকে না পাওয়া গেলে তাদের পরিবারের আপনার আইনি বিষয় তো রয়েছে, তাদেরকে আপনি কি মৃত বলবেন না জীবিত বলবেন, তাদের সন্তানের কি হবে, এবং তারা কিভাবে পুনর্বাসিত হবে, এবং তাদেরকে আপনি কোন পাল্লায় দিবেন, মৃতের পাল্লায় দিবেন না জীবিতের পাল্লায় দিবেন। এবং রাষ্ট্র নিজে যখন অসহায় হয়ে যায়, তখন এর চেয়ে বড় দুঃখ আর কিছুতেই নেই। কেন এত অসহায়? রাষ্ট্র অসহায় এই কারণে যে রাষ্ট্রের অর্গানগুলা, যে সমস্ত অর্গানের কাজ করার কথা, সে তো প্রথমত এই রাষ্ট্র, দেখেন রাষ্ট্রটা হয়ে গেছে আমাদের ব্রিটিশ এবং পাকিস্তানিরা শাসকদের মতো একটা শোষণ যন্ত্রের মতো হয়ে গেছে আমাদের সরকার। আর আমাদের আমলারা হয়ে গেছে রাষ্ট্রের মালিক, সীমাবদ্ধ। আর আমরা হয়ে গেছি শোষিত প্রজা। এই মানসিকতা থেকে যখন আমরা অবসানের জন্যই তো আমরা মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু দেখেন যারা আজকে মারা গেছে, এই স্বাধীনতা কি তাদের জন্য? তারা কি গণতন্ত্র বোঝে? ইভেন এই মুক্তিযুদ্ধের চেতনাও কিন্তু তাদের জন্য না। তাদের কোনো মন্ত্রী নাই, তাদের কোনো এমপি নাই, তাদের কোনো নেতা নাই, তারা কোনো হরতাল করতেও পারে না, হরতাল বাধাও দিতে পারে না। এলাকায় তো একজন এমপি ছিলেন যারা নিহত হয়েছে, যার ছায় সোহেল রানা ভবন মালিক ছিলেন। আচ্ছা, জানতে চাচ্ছি যে এই এদের কি হবে, আইনগত দিক থেকে আপনার কি হওয়া উচিত, এবং সোহেল রানাদের কি হচ্ছে আসলে? দেখেন অত্যন্ত দুর্ভাগ্যজনক এই যে মামলাটা, এখানে টকশোতে নূর আলম সিদ্দিক এসেছিলেন, তিনি বলেছেন একজন মানুষকে হত্যা করার জন্য যদি মৃত্যুদণ্ড হয়, এত মানুষ হত্যার জন্য এদের মৃত্যুদণ্ড হওয়া উচিত না। যেটা করা হয়েছে, একটা মানুষ হত্যার জন্য আইনে আছে একটা মৃত্যুদণ্ড, কিন্তু যেভাবে মামলাটাকে সাজানো হয়েছে তাতে 400 লোককে মৃত্যু করার জন্য হয়েছে 5 বছরের জেল, তাও যদি প্রমাণ হয়। আপনি দেখেন একদম শুরু থেকে আপনি যেটা বললেন যে এমপির, এটা তো ডেফিনেটলি একটা পলিটিক্যাল, তার একটা যোগসাজশ রয়েই গেছে। এবং এটা সবচেয়ে বড় দৃশ্যমান হচ্ছে, একটা ভয়ঙ্কর কাজ হওয়ার পরেও যখন মামলাটার এজাহার করা হলো, সেখানে যেটা সর্বোচ্চ যে ধারাটা ইউজ করা হলো 304 ক, সেখানে বলা হচ্ছে যদি কেউ অবহেলা করে এবং সেটা যদি প্রমাণিত হয়, তার সর্বোচ্চ শাস্তি 5 বছর। শেষে জনগণের চাপের মুখে এবং জনরোষের কারণে যখন তাকে ফিরিয়ে দিতে বাধ্য হলো সরকার, তাকে হাজির করতে বাধ্য হলো এবং কোর্টে নিয়ে গেল, ম্যাজিস্ট্রেট সাহেব তখন কিন্তু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটে ইন্টারফেয়ার করলেন, করে তখন বললেন কোর্টে যে 304 কতে হবে না, 304-এ আপনি এটা করেন সংশোধিত। এবং 304-এ যেটা বলা হচ্ছে যে যদি কেউ এ ধরনের যে কোনো কার্য করে যেটাতে কারো মৃত্যু ঘটে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড। তখন ম্যাজিস্ট্রেট বললেন আরো 3টা ধারা আপনি সংশোধন করেন, আইওকে বললেন।
একটা হচ্ছে 325, 326, দুটোই হচ্ছে আপনার গুরুতর আঘাত যদি দেয়া হয়, 307 হত্যা চেষ্টার জন্য। কিন্তু যখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে পীর ভাই, যখন 304 হবে তখন কিন্তু 325, 26, 307 অপ্রযোজ্য হবে না। এবং এটা যদি প্রযোজ্য না হয় তাহলে মামলাটার বেনিফিটটা কিন্তু আসামির পক্ষে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে একটা মামলা হয়েছে, বলেছেন সংশোধনের ব্যাপারটা না, আইন সংশোধনের বিষয়টা যদি আসে তাহলে আপনি এই 304 কিংবা 302 যদি নিতে চান, আমাদের আইনের সীমাবদ্ধতা রয়েই গেছে, এটা প্রমাণ করতে হবে আপনাকে। এবং এই মুহূর্তে যদি আপনি আইনটাকে সংশোধন করতে চান, একটা বড় ধরনের প্রশ্ন আসবে যে আপনি মামলা হওয়ার পর ট্রায়াল অবস্থায় আইনটাকে সংশোধন করলে এটা প্রযোজ্য হবে কিনা। আমাদের সংবিধানে 35 এর কনস্টিটিউশনের 35 আর্টিকেলে বলা হচ্ছে যে আপনি কোনো আইন এমন ভাবে করতে পারবেন না যে সময়ে অপরাধ সংগঠিত হয়েছে সেই সময়ে এই আইনটা না থাকলে সেই আইন আপনি বিচার করতে পারবেন না। তার মানে পেছনের দিকে আইন যাবে না। কিন্তু একটা পলিসি আপনার আছে, আমাদের সংবিধানের 47-এর 3 অনুচ্ছেদে বলা হচ্ছে যদি কেউ যে স্পেশাল ট্রাইব্যুনাল, না, ওখানে বলা হচ্ছে যদি কেউ মানবতা বিরোধী অপরাধ করে, গণহত্যা করে, তখন আপনি কিন্তু যদি কোনো আইন প্রণয়ন করে থাকেন এবং সেই আইনটা যদি পেছনের দিকেও কার্যকর হয় তাহলে এটা নিয়ে কোনো কোশ্চেন করা যাবে না। এবং সবচেয়ে বড় কথা, এই ধরনের আইনে অভিযুক্ত যিনি আসামি, উনি সুপ্রিম কোর্টে কোনো পিটিশন দাখিল করারও ক্ষমতা থাকবে না। তাহলে এই 400 লোক কিংবা ভবিষ্যতে যদি আরো লাশ বের হয়, এদের মৃত্যুর জন্য যে দাবিটা রয়েছে ফাঁসির দাবি, এটা কিন্তু বিদ্যমান আইনে কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, গোটা বাংলাদেশ চায় বিচার, ফাঁসি সর্বোচ্চ শাস্তি, ফাঁসি বলবো না, সর্বোচ্চ শাস্তি। এবং কি হওয়া উচিত এটা মানুষের, এটার বললাম নাই বা বললাম, এটা দৃশ্যমান হয়ে গেছে জাতির সামনে। গতকাল যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সেখানে গিয়েছিলেন, তিনিও বলেছেন অপরাধীদের সর্বোচ্চ দ্রুত বিচার আইনে শাস্তি নিশ্চিত করতে হবে। এখন আপনি বলেন যে এই মুহূর্তে কি হতে যাচ্ছে, চলমান আইনে ফলাফল কি আসছে আর কি হওয়া উচিত গণদাবির প্রেক্ষিতে। এবং আইনের দেখেন, এই মামলার একটা খুব মজার বিষয় হচ্ছে, এখন শোনা যাচ্ছে যে রানা প্লাজাটা যে জায়গাটা, এটা রানার না, রানার বাবার নামে কেনা। তাহলে যে আরো সাংঘাতিক বিষয়, তাহলে তো সে একটা হিয়ারিং এই খালাস হয়ে যাওয়ার মতো উপাদান মামলার মধ্যে রয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে 1952 সনের ইমারত নির্মাণ আইনের 12 ধারায় আরেকটা মামলা করা হয়েছে। এবং এই মামলায় বিশ্বাস করবেন, এই মামলায় 2 জন প্রকৌশলী যাদেরকে আটক করা হয়েছে তারা এজাহারে নাম নেই, কিন্তু মামলাটার ধারাটার বৈশিষ্ট্যই হচ্ছে যে এটা প্রিন্সিপাল অ্যাকিউজড হবেন প্রকৌশলীরা। যেখানে আপনি মূল অভিযুক্তরা নাই সেখানে আপনি সহযোগীর বিচার করতে পারবেন না। তার মানে কি দাঁড়াচ্ছে যে দুটা মামলাই যদি উচ্চ আদালতে যায়, এবং আমাদের ফৌজদারি কার্যবিধিতে একটা ধারা আছে 561A, যেটাতে কোয়াশমেন্ট হয়ে যাবে, কারণ মামলার আপনার বেসিক উপাদানই নাই। তাহলে কি ধরে নিব যে এটা ইচ্ছাকৃত করা হয়েছে না অনিচ্ছাকৃত করা হয়েছে, নাকি আমাদের আইনের দুর্বলতা রয়েছে? ডেফিনেটলি আমাদের আইনের সীমাবদ্ধতা এমন ভাবে করা হয়েছে। দেখেন, এই আইন তো, এই ঘটনায় কি তারাও জড়িত হবেন না যারা অনুমোদন দানকারী, যারা মনিটর করার কথা ছিল? দেখেন, দায়ীটা কার? দায়টা তো সবচেয়ে বড় দায়ী যারা দায়িত্বশীল, তারা দায়িত্বশীল। এবং রাষ্ট্র যাদের উপরে দায়িত্ব দিয়েছে, যারা রাষ্ট্রের টাকায়, আমার আপনার ট্যাক্সের টাকায় যারা বেতন নেয়, তার সংসার পরিচালনা করে, তাদের দায়িত্ব হচ্ছে এটাকে দেখার। এখন রাজুক বলছে যে আমি জনবল নেই, এটা তো কোনো অজুহাত হতে পারে না। আবার আপনি স্থানীয় সরকারের উপরে দিয়ে দিলেন আপনি প্ল্যান পাসের বিষয়। এখন স্থানীয় সরকারের তো বাংলাদেশে কোনো ক্ষমতাই নেই। এমপি মন্ত্রীরা চাল থেকে শুরু করে, কাবিখা থেকে শুরু করে, টিন বন্টন থেকে শুরু করে সব তারা করে। এবং এমপি মন্ত্রীরা স্থানীয় সরকার প্রশাসনটাকে একেবারেই কাগজে বানিয়ে রেখেছে। সেখানে আপনি তাদেরকে যদি প্ল্যান পাসের মতো বিষয় দেন, যেখানে তাদের একটা চেয়ার টেবিল পর্যন্ত নেই, সেখানে তো একটা ভয়ঙ্কর বিপদ তো ঘটবেই। এবং এটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনি হাতের মুঠো থেকে এটা জিনিসটা বের হয়ে গেছে। এখন যদি আপনি অন্যান্য বিশ্বের অন্যান্য দেশেও এই ধরনের যখন হত্যাকাণ্ড কিংবা দুর্ঘটনা ঘটে, বিপর্যয় ঘটে, তখন কি ধরনের মামলা হয়? একটা আপনি লন্ডনে একটা মামলা হয়েছিল, ডান্সিং ফ্লোরে আগুন লেগেছিল। আপনি বিশ্বাস করবেন, এখানে এই ডান্সিং ফ্লোরে যে বিদ্যুৎ সরবরাহ করেছে সেখানকার বিদ্যুৎ কর্তৃপক্ষ থেকে শুরু করে, আপনার সাউন্ড সিস্টেমের লোক থেকে শুরু করে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত তাকে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। গতকাল বলা হয়েছে যে এখন থেকে পৌরসভা এবং স্থানীয় পর্যায় থেকে দেওয়া যাবে না, এটা জেলা পরিষদ থেকে দেওয়া হবে। জেলা পরিষদ একই জিনিস তো, আপনি জেলা পরিষদে আপনি কাকে বসিয়ে রেখেছেন? জেলা পরিষদে কোন নির্বাচিত আছে? আপনি প্রশাসক বসিয়ে আরো খারাপ জায়গায় বসিয়ে রেখেছেন। এখন হয়তো 50,000 টাকা দিয়ে প্ল্যান পাওয়া যায়, তখন 5 লক্ষ টাকা দিয়ে প্ল্যান কিনে নিতে হবে।